নমস্কার। হোমি উদ্দীপনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচক ডক্টর কমল বর্মন। আমাদের আজকের আলোচ্য বিষয় যখন সার্জারির বিকল্প হোমিওপ্যাথি, আজকে দ্বিতীয় পর্ব। তাকে অনুরোধ করব স্যার, আমি আজকে আলোচনা শুরু করব। নমস্কার। একটু আগে 1 থেকে 1.5 মিনিট আগেও যারা আমাদের এই প্রেক্ষাগৃহে মানে উদ্দীপনার প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি ডক্টর অজয় দাস স্যারকে আমন্ত্রণ জানিয়েছিলাম ক্লাসের প্রথম বেঞ্চে বসার জন্য। কেন? আসলে পুরো ব্যাপারটি হচ্ছে একটা নাটকীয় এবং পুরো ব্যাপারটি হচ্ছে একটা ঘোরেল ব্যাপার। আসলে যা পড়ে আসি তার সাথে রুগী মেলে না। যেটা নিয়ে রুগী আসে সেটা সমস্যার সমাধান আমরা তাৎক্ষণিকভাবে করতে পারি না। হয় আমাদের স্যারেদের কাছে যেতে হয় অথবা অন্য স্ট্রিমে যে সকল ডাক্তারবাবুরা আছেন তাদের কাছে গিয়ে আমাদেরকে কিন্তু দাঁড়াতে হয়, জানতে হয়, জিজ্ঞাসা করতে হয় যে এই পরিস্থিতিটা কি। হ্যানিম্যানের সময় থেকে আমরা অনেক দূর এগিয়ে এসেছি। তো হ্যানিম্যান যা বলেছেন তাতে এতটুকুনো ভুল নেই, সেই সময়ের দৃষ্টিভঙ্গিতে তাই আছে। আজকে যখন এই আলোচনাটা শুরু করব বলে স্লাইডগুলো তৈরি করছিলাম তখন দেখলাম ডক্টর হ্যানিম্যান এই রোগটা সম্বন্ধে একটু কথা বলেননি, যদিও হ্যানিম্যান রোগ ধরে চিকিৎসা করতে বারণ করেছেন, কিন্তু অর্গাননে প্রচুর রোগের উল্লেখ কিন্তু তিনি করেছেন। মজার ব্যাপারটা হচ্ছে এটাই, রোগ জানতে হবে কিন্তু রোগের নাম ধরে চিকিৎসা করা চলবে না। খুললাম পরবর্তী যুগের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক ডক্টর কেন্টের রেপার্টরি, তাতেও দেখলাম না, উনি একটি কোথাও এই রোগটি সম্বন্ধে বলেননি। ফিরে এলাম 1921 সাল বরিক, সেখানে তিনি কিন্তু গোটাকতক মেডিসিনের কথা বলেছেন, অর্থাৎ দিশা দেখিয়েছেন। থেরাপিউটিক্সে মাত্র 2টি ওষুধ বলেছেন, আর থেরাপিউটিকের যে রেপার্টরি আছে তার ইন্ডিকেশনে গোটা 6-7 মেডিসিন দেখিয়েছেন। তো এমনই একটা রোগ নিয়ে আজকে আমি আলোচনা করতে চাইছি যেটার বিকল্প একমাত্র হোমিওপ্যাথি। এটা আমি গর্বের সাথে দাবির সাথে দাবি করতে পারি, সাহসের সাথে দাবি করতে পারি। যে পেশেন্টটা দিন কয়েক আগে আমার চেম্বারে এসেছিল এবং নিঃসন্দেহে আপনাদের চেম্বারেও অনেকেরই কাছে গেছেন, স্যারদের কাছে তো গেছেনই, বা শিক্ষানবিশ যারা তাদেরও কাছে গেছেন। এবার মজা হচ্ছে, এটা আজকেরটা আমি বলবো এমন একটা শিশু রোগ যে শিশুগুলো আসবে আপনার কাছে ওই 3 থেকে 5 বছরের মধ্যে। যদি ট্রিটমেন্ট হলো ভালো, এলোপ্যাথিক ডাক্তারবাবুরা বলে দেবেন সার্জারি করিয়ে নিন। অনেকে সেটা করাতে চান না, কখনো সেটাকে মুখ্য বলে মনে করেন, কখনো সেটাকে গৌণ বলে মনে করেন, কিন্তু তারা অপেক্ষা করেন। কারো কারো আমি দেখেছি অপারেশন হয়েছে। আমি যেটা সম্প্রতি সব থেকে বেশি বয়সে পেয়েছি সেটা মেয়েটি এইচএস অর্থাৎ আমাদের হায়ার সেকেন্ডারি এই বছর দেবে, 2024-এ দেবে। অর্থাৎ মনে করুন এই যে ছেলেটা, ছেলেই হোক অথবা মেয়েই হোক, আপনার এই পেশেন্ট, আমি লিখে রেখেছি ইওর পেশেন্ট, আপনার পেশেন্টটা আউটলুক অর্থাৎ এই ধরনের সমস্যা নিয়ে আপনার কাছে এসেছে। মজার ব্যাপার হচ্ছে ঘটনাচক্রে এই রুগীটার আমি প্রত্যেকটা সিমটমসই পেয়েছিলাম, সেই জন্য এটা আমার কাছে খুব মনোগ্রাহী এবং এই পিকচারটা আমি দিতে বাধ্য হলাম। কি কি সমস্যা নিয়ে পেশেন্টটি আপনার কাছে এসেছে? মানে 14 বছরের ছেলেটি, আজ পর্যন্ত আমি যেদিন প্রথম রুগী পেয়েছিলাম এটার, সত্যি বলতে কি কেঁদে ফেলার মতো অবস্থা হয়েছিল যখন তার পেশেন্ট মানে পেশেন্টের বাবা মা এসে শুধু বলেছিলেন একটা রোগের কথা, ডাক্তারবাবু এর সমাধান কি হোমিওপ্যাথিতে আছে? মাথায় বাজ পড়ার মতো অবস্থা, শব্দটা আমি শুনিনি, মানে ভুলে গেছি কবে সার্জারি করেছিলাম, কি অবস্থা বুঝুন, রোগটা কি সেটা আমি বুঝতে পারছি না, কোথায় হয় বুঝতে পারছি না, কি লক্ষণের কথা জিজ্ঞাসা করলে আমি সেখানে ঢুকতে পারবো, সেই দরজাগুলো পর্যন্ত আমার কাছে বন্ধ। মানে আমি স্থবির হয়ে গেছিলাম, দাঁড়িয়ে পড়েছিলাম, স্টান্ট হয়ে গেছিলাম যে কি করে এই প্রশ্নটা শুরু করব। হোমিওপ্যাথির বিশাল সুবিধে, আমি সে ছলনার আশ্রয় নিলাম। আচ্ছা, আপনার বাচ্চার কষ্টগুলো কি বলুন তো?
দেখুন কি বোকা বোকা প্রশ্ন করেছিলাম, আজ লজ্জা লাগে। যদি সেদিন এই শব্দগুলো জানতাম, তাহলে অন্তত এই বোকা প্রশ্নটা না করে বলতে পারতাম যে হ্যাঁ, আপনার বাচ্চার এই ধরনের সমস্যার সমাধান হোমিওপ্যাথিতে আছে। তো এই যে বাচ্চাটা ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন প্রত্যেকটা লাইন পড়ুন, সিনিয়ররা অতি অবশ্যই বলে দেবেন। ক্লাসটা তো হোমি উদ্দীপনার জন্য, এখানে সিনিয়র জুনিয়র সবাই থাকে। সেই জন্য আমি বলতে চাইছি প্রত্যেকটা শব্দের আমি যতটুকু মানে জানি আমি সেটুকু বলছি। কারণ শব্দার্থ করলে অনেক সময় হুবহু শব্দ হয় না, এটা তো আমাদেরকে মানতেই হবে। তর্জমাটা একটা খুব কঠিন জিনিস। তো এখানে লেখা আছে প্রথমে সানকেন আইজ, অর্থাৎ বাচ্চাটার বা ছেলেটার চোখ কোঠরাগত, মানে কোঠরের ভিতরে ঢুকে গেছে, অথবা ঢালু। চোখটা হচ্ছে ঢালু, বা চোখটা বৃদ্ধদের মতো ভিতরে ঢুকে গেছে। সব বৃদ্ধের কিন্তু ঢোকে না, খেয়াল রাখবেন। তারপরের পয়েন্টটাতে লেখা আছে কি, ন্যারো পিঞ্চড নস্ট্রিল, অর্থাৎ নাকের ডগা যেটা, সেটা কিন্তু সরু হয়ে গেছে, একদম সরু। দেখবেন একদম কিছু কিছু ছোট ছোট ছেলে মেয়েদের নাকের ডগাটা খুব সরু হয়। একটা সে বাঙালিদের হয় যেরকম পিঠে তৈরি করে, পিঠেগুলো যেখানে গিয়ে মিলিয়ে যায়, ঠিক সেই রকম জায়গার মতো। তারপরে লিখে রেখেছে ওপেন মাউথ, বাচ্চাটা কিন্তু সব সময় হাঁ করে আছে, মুখ বন্ধ করার জন্য ধৃষ্টতা সে কোনোভাবেই দেখাতে পারে না। তারপরের পয়েন্টটাতে আছে দেখুন, হাই আর্চড প্যালেট। নিশ্চয়ই আমরা যারা অ্যানাটমি ন্যূনতম জানি তাদেরকে আর প্যালেটটা বোঝাতে হবে না, অর্থাৎ দাঁতের ভিতরের দিকে যে তালু যেটাকে বলা হয় সফট প্যালেট এবং হার্ড প্যালেট, এইখানে সেই জায়গাটা হাই আর্চ, অর্থাৎ প্রচন্ড অবনমিত, অথবা কনভেক্স আপনি যদি বলেন, সে কনভেক্স আকার নিয়েছে। আরেকটি কি সিমটমসের কথা এখানে বলা হচ্ছে, ক্রাউডেড টিথ। ক্রাউডেড মানে হচ্ছে জনাকীর্ণ, অর্থাৎ এখানে মানে হবে যে দাঁতগুলো প্রচন্ড ঠাসাঠাসি করে থাকে। নিশ্চয়ই মায়াজম বিশারদরা বুঝতে পেরে গেছেন এটা কোন মায়াজমের অন্তর্গত। যাই হোক, ক্রাউডেড টিথ আমি তার ভিতরে পেলাম। আর একটা কি জিনিস পেলাম, ডাল মাস্ক লাইক ফেস। ডাল মাস্ক লাইক ফেস, অর্থাৎ একটা মুখোশ পরে থাকলে যেরকম একটা পরিস্থিতি হয়, ঠিক সেই রকম। তারপরের পয়েন্টটাতে কি লেখা আছে দেখুন, প্রোট্রিউডিং টিথ, মানে হচ্ছে যে দাঁতের মানে মাড়িটা এতটাই বাইরের দিকে বেরিয়ে আছে যে তার দাঁতগুলো অনেকটা যেন বেরিয়ে আছে, প্রোট্রিউডিং, অর্থাৎ দাঁতগুলো বের হয়ে থাকার মতো একটা অবস্থা। এই জন্য হয় সে দাঁত মানে মুখটা সবসময় খুলে রেখেছে, অথবা অন্য একটা কোনো অবস্থার জন্য সে মুখটাকে খুলে রেখেছে। তারপরে কি বলছি, ড্রুপিং স্যালাইভা, ফলে তার জন্যে এর হচ্ছে কি সবসময় মুখ দিয়ে বা দাঁতের সরি ঠোঁটের দুই কোণ দিয়ে কিছু না কিছু ভাবে লালা ঝরিয়ে পড়ছে। এভার্টেড আপার লিপ, অর্থাৎ ওই যে দাঁত যেহেতু বেরিয়ে আছে, অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে উপর দিকে লিপ যেটা, মানে নাক থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত যে জায়গাটা, সেটা কিন্তু বাইরের দিকে বের হয়ে আছে। রাইনোরিয়া, রাইনো মানে হচ্ছে গন্ডার, যাক এখানে সেটা মিলবে না। রাইনোরিয়াম হচ্ছে নাক থেকে ক্রমাগত জল পড়তে থাকা, অর্থাৎ তার মুখ দিয়েও জল পড়ছে, লালা পড়ছে, নাক দিয়েও একটা সর্দির মতো জিনিস, বা তার চেয়েও পাতলা রানিং নোজ একদম হয়ে যাচ্ছে। আরেকটা কি, লস অফ ন্যাসোলিভিয়াল ফোল্ড, অর্থাৎ এই যে খেয়াল করুন, সরি, ন্যাসোলিভিয়াল ফোল্ড বলতে এটা এই জায়গাটাকে বোঝায়, অর্থাৎ এই চিবুক, চিবুক বলবো না, গালের কাছ থেকে যে নাক যেখানটা তৈরি হয়েছে আছেটা, সেই জায়গাটার যে ফোল্ড যেটা, সেটা কিন্তু অনেকখানি লস হয়ে গেছে, অর্থাৎ নেই বললেই চলে, একটা ভাঁজ পরে দেখবেন। খুব ছোটদের পরে না, হাসলে পরে, বৃদ্ধ বয়সের বেশি হয়, এই জায়গাটা আছে। এরকম একটি ছেলে বা মেয়ে বয়স 3.5 থেকে 15 বছরের মধ্যে আমি যে 5টা কি 6টা কেস পেয়েছি, এটা ছিল তার হচ্ছে তার কম বেশি বিবরণ। তো বলতে পারবেন এই সার্জিক্যাল এই ডিজিজটার নাম কি? একটু চিন্তা করলে কিন্তু আমরা বলতে পারি, বলার চেষ্টা করতেই পারি। তো ঘটনাটা দেখা যাচ্ছে এরপরে সেই পেশেন্টটার মা বাবা যখন একটা গাদাগুচ্ছের রিপোর্ট তুলে দিল, এইরকম কতকগুলো সব কি কি সব ছবি, কি কি সব ছবি। আমি মাঝে মাঝে বলি না, আমাদের দুঃখ হোমিওপ্যাথদের
ছবি দেখতে জানে না বা বুঝতে জানে না, ছবিগুলো নিয়ে প্রচন্ড তারা কালচার করে না, শুধু লক্ষণই ভেবেছে, শুধু লক্ষণ ভেবেছে, শুধু লক্ষণ ভেবেছে। ভিতরে যে কি লক্ষণ পরিবর্তন হলো সেটুকু আর কেউ বলার সাহস দেখালেন না। ডক্টর কেন্টকে টেনে নিয়ে এসে আমরা কিছুটা বলি যে হ্যাঁ উনি তো প্যাথোলজি বলতে বলেছেন, কিন্তু আমি বলি আরো বেশি করে প্যাথোলজিকে না বুঝলে আমার রুগীটি যে সেরে উঠছে সেটা আমি বুঝবো কি করে, যদি না পরবর্তী ক্ষেত্রে আরেকবার টেস্ট করিয়ে দেখতে পারি এই রোগটা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে। তো চলুন আজকের আর বেশি হেয়ালি না করে সরাসরি বলে দিতে চাইছি, আজকের টপিকসটা হচ্ছে অ্যাডিনয়েড বা হাইপার অ্যাডিনোনাইটিস। দুটো ছেলের মুখ দেখুন, খুব ভালো করে দেখুন, খুব সূক্ষ্মভাবে লুকিয়ে আছে একটি সাইকোটিক মায়াজমের ছবি, আর তারই পরে দাঁড়িয়ে আছে একটি সিফিলিটিক মায়াজমের ছবি, দুটো ঠিক মাঝামাঝি জায়গা। কেন বললাম? আগের যতগুলো লক্ষণ বলেছি, আরেকবার আমি আগের স্লাইডটাতে যাচ্ছি, দেখুন যতগুলো বলা হয়েছে সমস্ত কিন্তু সিফিলিটিক ক্যারেক্টারের মধ্যেই বেশি পাওয়া যায়, একমাত্র হাইপারট্রফি অফ দ্য অ্যাডিনয়েড এই শব্দটা ছাড়া। যতগুলো সিমটমস আমরা পেয়েছি প্রত্যেকটা কিন্তু অ্যান্টিসিফিলিটিক মেডিসিনকে নির্দেশ করে, এটা মানতে হবে। এটা হচ্ছে সেই ভিতরের ছবিটা, অর্থাৎ তার যে অ্যাডিনয়েড গ্ল্যান্ড বড় হয়েছে, কতটা বড় হয়েছে, ফার্স্ট গ্রেডে কতটা হয়, সেকেন্ড গ্রেডে কতটা হয়, থার্ড গ্রেডে কতটা হয়, এবং ফোর্থ অবস্থা থেকে কতটা পরিবর্তন হতে পারে, সেই জিনিসটা কিন্তু আমরা আজকে ছবির সাহায্যে বুঝতে শিখেছি। আর মজার ব্যাপার হচ্ছে এটাই, যখন আপনি অ্যাডিনয়েডের চিকিৎসা করবেন কোনোভাবেই কিন্তু আপনি অ্যাডিনয়েড দেখতে পাবেন না। আমরা টনসিল দেখতে পাই, আমরা সফট প্যালেট দেখতে পাই, আমরা আর্চ দেখতে পাই, আমরা লিপ, দুটো লিপ আর অধর এবং ওষ্ঠ দুটোকে দেখতে পাই, আমরা ভিতরের কোনো প্রকার স্পট হয়েছে কিনা, আলসারেশন হয়েছে কিনা, গাম হয়েছে কিনা, আমরা সব কিছু দেখতে পাই, কিন্তু আমরা দেখতে পাই না ওই অ্যাডিনয়েডের জায়গাটা, কারণ অ্যাডিনয়েডকে কখনো বাইরে থেকে দেখা যায় না। আগের যে ছবিগুলো, আগের যে বর্ণনা করে বলেছিলাম, দেখুন তার সাথে এই বাচ্চাটার মুখের মিল, নাকের জায়গাটা আর একটা জায়গা রয়ে গেছে, যেটা এই যে দুটো ক্যান্থি অফ দা আই, চোখের যে কর্নার মাঝখানে যেখান থেকে নোজটা শুরু হয়েছে, এই জায়গাটা কিন্তু তাদের পুরু হয়ে থাকে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, যদি আপনাদের সত্যি সেই চোখ থাকে, দেখবেন পৃথিবীতে তো 100 কোটি মানুষ, আমি 100 কোটি মানে আমি আমাদের ভারতবর্ষের হিসাবে বলছি, আমাদের উপমহাদেশ থেকে 100 কোটি মানুষের ছবি কিন্তু 100 কোটি রকমের, কারোর সাথে কিন্তু কারো মেলে না। এরই মধ্যে কিন্তু সমস্ত ধরনের ম্যাথমেটিক বা ফেসিয়াল যে সকল অ্যানালাইসিস আমরা করি, সব উত্তর কিন্তু এখানেই বেশিরভাগ সময় পাওয়া যায়, দু একটা ঘটনা ছাড়া। তাহলে এই এই দুটো ছবি কি আপনি খুব মন দিয়ে দেখুন তো, আবার আমি ফিরে আসবো এই ছবিটাতে। এবার দেখুন, যেহেতু আমি বলেই দিয়েছি অ্যাডিনয়েড নিয়ে হচ্ছে, দেখবেন যে সকল বাচ্চাদের মা বাবার আপনার কাছে আসছে, দেখবেন ঠিক এইভাবে তারা বর্ণনা দেবে, আমার বাচ্চা সারা রাত জেগে থাকে, অথবা সে ঘুমোতে পারে না, যদি একটু ঘুমোয় সে মুখ খোলা রেখে কিন্তু ঘুমোয়। ডান দিকের জায়গাটা একটা মজার ব্যাপার হচ্ছে, এটা দেখুন অ্যাডিনয়েড টিস্যুটা বাড়লো, তার সাথে কিন্তু ইউস্টেসিয়ান টিউবটাও কিন্তু অতদূর পর্যন্ত বিস্তৃত হতে পারে। ডক্টর জাহাঙ্গীর স্যার, এস এম জাহাঙ্গীর স্যার বিভিন্ন সময়ে এই কানের এগুলো নিয়ে আলোচনা করেছিলেন, আমার খুব মনে আছে তার অ্যানাটমি নিয়ে। তো আজকের এই যে ব্যাক অফ দ্য থ্রোট কি অবস্থায় দাঁড়াতে পারে, ইউস্টেসিয়ান টিউবের সাথে অ্যাডিনয়েড যে কত ক্লোজ একটা জায়গা, সেই জায়গাটা বোঝানোর জন্য কিন্তু আজকের এই ছবিটার উপস্থাপনা। এবং ডান দিকের ছবিটাতে দেখুন, এখানে দেখুন ঠোঁট দুটো কি বড় করে, মুখটা এই সামনের দিকে, লিপটা কতখানি এগিয়ে আছে। এই বাচ্চাটা যদি জেগে থাকতো তাহলে জায়গাগুলো বুঝতেন। এই যে আমি একটু আগে যেটা আমি বললাম, অর্থাৎ ক্রাউডেড টিথ, এখানে দেখুন খুব খেয়াল করে দেখুন, এর যে দাঁতগুলো একদম অবিন্যস্ত, অর্থাৎ একটা সিফিলিটিক মায়াজমের যেরকম দাঁত একটা এবড়ো খেবড়ো ভাবে দাঁড়িয়ে থেকে কোনো প্রকার সৌন্দর্য বা শালীনতা থাকে না, আমরা কিন্তু এর ভিতরে সেটা পাচ্ছি। এটা হচ্ছে একটা বাইরের একটা আমরা ফিচার কিন্তু এতক্ষণ পেলাম। এবার দেখুন, আপনার পেশেন্টের মা বাবা ওই পেশেন্টের যে টেস্টগুলো দিয়ে কনফার্ম হয়েছেন, তারা তো কনফার্ম হয়েছেন, এটা তো একটা সার্জিক্যাল কেস। আমরা কখনোই কিন্তু ফার্স্টে যে রোগীটা পাই না, আমরা পাবো কখন, যখন তারা এই ধরনের
সার্জারি করাতে একটা ভয় পাচ্ছে, সন্দিহান হচ্ছে। ডাক্তারবাবু বলেছেন কি না আপাতত ভাবে কম থাকবে, কিন্তু খুব যদি মানে কি বলবো সৎ ডাক্তারবাবু হন, সৎ আমি এই করতে বলছি যে আমরা সময় তো অনেক সময় প্রগনোসিসটাকে গোপন করে রেখে দিই। তারা কিন্তু বলবেন কিছুদিন ভালো থাকবে, আবার কিন্তু তার বাড়তে পারে। তো পেশেন্টের বক্তব্য থাকে ডাক্তারবাবু আবার যখন হবে তাহলে কেন সার্জারি করাবো। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে এমন ঘটনা ঘটে যে এমন একটা পরিস্থিতি হয় যে ইমিডিয়েটলি তারা সেই সার্জনদের কোথায় বাধ্য হয়ে অথবা পরিস্থিতির শিকার হয়ে কিন্তু তারা এটাকে অপারেশন করিয়ে নেয়। তাহলে টেস্ট ফর অ্যাডিনয়েড হাইপারট্রফি আমরা দুটি মাত্র টেস্টের মাধ্যমে কিন্তু এই জায়গাটাকে কনফার্ম করতে পারি। কখনো পিএনএস এর দ্বারা এটা কিন্তু হবে না, কখনো কখনো আমরা তো বলি যে হয়, সেটা তো সাময়িক। কিন্তু অ্যাকচুয়ালি নিশ্চিতভাবে যদি আপনাকে এই টেস্টটা করতে হয়, সেটা স্কাল ল্যাটারাল সফট টিস্যু এক্স-রে অথবা ফ্লেক্সিবল নাসোফ্যারিঙ্গোস্কোপি বলে যে দুটো টেস্ট আছে, সেই দুটো টেস্টই কিন্তু আমরা নিশ্চিতভাবে বুঝে যেতে পারি একটি বাচ্চার অ্যাডিনয়েড গ্ল্যান্ডের বৃদ্ধিটা কতটা হয়েছে, কিভাবে হয়েছে এবং কি অবস্থাতে আছে। তাহলে এবার দেখুন এই যে জায়গাটা বলেছিলাম, আরেকবার চলে আসুন। আগের স্ক্রিনে এই ঘটনাটাই লুকিয়ে রাখা ছিল, উপরের এই অ্যাডিনয়েড ফেসের কথাটা আমি ঢেকে গিয়েছিলাম, কারণ নাটকে তো দরকার ছিল। এখানে আবার দেখুন আমরা যদি হাঁ করতে পারি যে আমাদের উভুলা যেটা তার পিছনের অংশে থাকে অ্যাডিনয়েডের জায়গাটা, যেটা আপনি কিন্তু কখনোই দেখতে পাবেন না। আপনি টনসিল দেখতে পাবেন, আপনি টাঙের পোস্টেরিয়র পার্টের বিভিন্ন ধরনের বার্স যেগুলো আছে সেগুলো দেখতে পারবেন, আপনি ইনার সাইডের চিকে যে সকল আলসার বা অন্যান্য কিছু দেখতে পারবেন, গাম দেখতে পাবেন, আপনি আর্চ দেখতে পারবেন, আর্চ অফ এটাকে কি বলবো যেটাকে প্রথম বলেছিলাম আর্চ অফ প্যালেট যেটা ওটা সেটা দেখতে পাচ্ছেন। কিন্তু এই যে অ্যাডিনয়েডের জায়গাটা এটা কিন্তু আপনি কখনোই দেখতে পাচ্ছেন না, কিন্তু আমাদের জানা উচিত অ্যাডিনয়েডের জায়গাটা কোথায় থাকে। এবার দেখুন রোগটার নাম হচ্ছে অ্যাডিনোটাইটিস অর্থাৎ অ্যাডিনয়েড গ্ল্যান্ড। এই যে জায়গাটা অ্যাডিনয়েড গ্ল্যান্ডের দেখুন আমার এই ছবিটা তীরের দিকে দেখুন, উপরের দিকে অ্যাডিনয়েড গ্ল্যান্ডটা কিন্তু সবারই মধ্যে থাকে, কিন্তু যখন এটা বিস্তৃত হয় বা স্ফীত হয় তার উপযুক্ত কারণে তখন এটা এমন একটা ভয়ঙ্কর জায়গা তৈরি হয় যে তখন নেসোফেরিংস অঞ্চলে গিয়ে এটা একটা প্রভাব বিস্তার করে এবং বৃদ্ধি হবার জন্য হয় কি যে বাচ্চাটার নিঃশ্বাস প্রশ্বাস নিতে প্রচন্ড পরিমাণে কষ্ট হয়। এর ফলে তাদের এই সাফোকেশন, নিঃশ্বাস নিতে কষ্ট, বারবার ঘুম ভেঙে যাওয়া, ধরপড় করে উঠে পড়া, এই সমস্ত জিনিসগুলো তাদের ভিতরে কিন্তু আমরা লক্ষ্য করি। এবার যদি আমরা নিচের ছবিটাতে দেখি, দেখুন নিচের ছবিটাতে একই ব্যাপার কতখানি বৃদ্ধি হয়েছে। একটু আগে যেটা বললাম যে ইউস্টিসিয়ান টিউবটা পর্যন্ত সেখানে গিয়ে টাচ করে ফেলতে পারে, একটা ভয়ঙ্কর অবস্থা। দিনের বেলা রাত্রেবেলা বাচ্চাটা কি ভয়ঙ্কর অবস্থায় থাকছে বুঝতে পারছেন, সবসময় তার একটা শ্বাসকষ্ট, সবসময় মুখ বন্ধ করে রাখতে পারছে না, মুখ খোলা রাখছে, তার জিভ দিয়ে লালা গড়িয়ে পড়ছে, নাক দিয়ে জল ঝরে পড়ছে, ঠিক মতো ভাবে সে তার যে ডেলি রুটিন যেটা সেটাকে সে ঠিক মতো ভাবে চালিত করতে পারছে না। তো এইখানে যে জিনিসটা আবার বলা হচ্ছে দেখুন যে adenoids are a patch of tissue that sits at the very back of the nasal passage, অর্থাৎ nasal passage যেটা তার পিছনের দিকে একটা অবস্থান হচ্ছে। like tonsil, adenoid help keep to the body healthy by trapping harmful bacteria and viruses that are breathed on the soil, অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস নেবার সময় আমরা যে সকল ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলোকে আমরা ইনহেল করে ফেলি, ব্যাকটেরিয়াকে রোখা যায়, ভাইরাস তার চেয়ে বেশি ভয়ঙ্কর, অতএব সেটাকে তো পারা যায় না। তবু দেখবেন আমাদের হিউম্যান ফিজিওলজিতে প্রত্যেকটা অঙ্গেরই কিন্তু এক একটা করে গুরুত্বপূর্ণ কাজের জায়গা আছে। তো এই অ্যাডিনয়েডের প্রথম কাজটা ছিল সেটাকে রোধ করা, কিন্তু যখন অ্যাডিনয়েড গ্ল্যান্ডটি বড় হয়ে গেছে তখন নিজে কিন্তু রুদ্ধ হয়ে গেছে, মানে অন্য প্যারাসাইট নয়, তার ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলোকে রোধ করতে গিয়ে নিজে কিন্তু এতটাই বেশি অবরুদ্ধ হয়ে গেছে যে সেখানে তার জীবন শৈলীটা কিন্তু বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তো এরপরে হচ্ছে কি এই জায়গাটা ইনফেক্টেড হয়ে যায় এবং এই ধরনের কতগুলো অসুবিধা আমরা পাই বা আমরা আমাদের পেশেন্টরা সেটা পেয়ে থাকে।
এবারে একই কথা থেকে যাচ্ছে, এটার ভিতরে নতুন করে কোনো কিছু ব্যাপার নেই। এয়ারওয়ে যেটা, সেটা হচ্ছে ব্লক হয়, সে তখন নাক দিয়ে নিঃশ্বাস নিতে বাধ্য হচ্ছে, উমুক হচ্ছে তুমুক হচ্ছে। অর্থাৎ ঠিক শ্বাস প্রশ্বাসের মানে হাঁপানি জনিত শ্বাস প্রশ্বাসের কষ্ট নয় এটা, এই কষ্টটা হচ্ছে একটা অবস্টাকেলের জন্য, অর্থাৎ ওই অ্যাডিনয়েড গ্ল্যান্ডটা বৃদ্ধি পেয়ে যাবার জন্য। এখানে হয় কি, যে সকল সাইন নাম সিমটম একটু আগে আমরা বললাম, অর্থাৎ একটা স্লিপ অ্যাপনিয়া হবে, ঘুমের মধ্যে সে ধরপড় করে সে উঠে পড়বে, নাক তার বন্ধ হয়ে যাবে, প্রত্যেকটা কথায় কিন্তু আগে এই জিনিসটা বলা হয়েছে। আর যখন যদি আপনি এলোপ্যাথির সাহায্য নিতে যান, তারা তখন কিন্তু এটাকে সরাসরি ভাবে অপারেশনের কথাই কিন্তু বলে বলে ক্ষেত্রে বিশেষ আমরা করাই না, কিন্তু আমরা যখন হোমিওপ্যাথির কাছে আসছি তখন কিন্তু আমরা যথাযথভাবে তার একটা সুন্দর সমাধান দিতে পারছি। দেখুন, স্লাইড শেষ হয়ে গেল, কিন্তু ক্লাস তো শেষ হয় না। মজার ব্যাপারটা হচ্ছে এটাই, যে সিমটমস গুলো বললাম প্রত্যেকটাই দেখবেন সিফিলিটিক মেডিসিনের সিমটমস, কিন্তু আমরা হোমিওপ্যাথি মতে সরার পরে তো সাইকোসিসের কথা ভেবেছি, তারপর তো সিফিলিসের কথা ভেবেছি, বা পরবর্তী ক্ষেত্রে দুটো স্টেট রয়ে গেছে, একটা হচ্ছে ক্যান্সারাস এবং একটা হচ্ছে টিউবারকুলার, হোয়াট এভার মেবি। দেখবেন এই সকল বাচ্চাদের চিকিৎসা করতে গেলে দুটো ঘটনার উত্থাপন হয়। আমি কালকেও একটা ক্লাস একটা জায়গায় বলছিলাম অ্যাপোরিজম 5 নিয়ে, যে এক্সাইটিং কজ যদিও আসে, সাডেন এক্সপ্লোশন অফ সোরা বলে আমরা যেটাকে বলেছি, অর্থাৎ সোরার উচ্ছ্বাস, সেখানে কিন্তু আমরা ওই তথাকথিতভাবে যে সকল কষ্টগুলো আসছে একটা বাচ্চার মধ্যে, যে সকল কষ্টগুলো আমরা দেখতে পাচ্ছি, তার উপরে যে মেডিসিনটা আসবে সেটাই আমরা নিশ্চয়ই দেবো। কিন্তু যদি ক্রনিক নেচারে হয়ে যায়, ডক্টর হ্যানিম্যানের ফিফথ অপারিজমে সেই কথাটি বলছেন, ক্রনিক নেচারের ক্ষেত্রে কিন্তু তার পুরো হিস্ট্রি এবং তার সাথে সাথে কি দিতে আমাকে বলতে হবে না, তার ফান্ডামেন্টাল যেটা কজ, বলি উনি ফান্ডামেন্টাল কজটাকে বলেছেন, অর্থাৎ ক্রনিক মায়াজম। এখানে যদি আমরা উপযুক্ত মায়াজমেটিক মেডিসিনটা ঠিক সময় দিতে পারি, অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে রোগী যদি খুব অ্যাকিউট বা একটা খুব সিরিয়াস অবস্থা নিয়ে আসে, বেশ কষ্টের মধ্যে হচ্ছে, মা বাবা পর্যন্ত খুব চিন্তান্বিত, বাচ্চাটার কোনোভাবে ঘুম হচ্ছে না, নাক বন্ধ হয়ে যাচ্ছে, আবার অনেক সময় দেখা যায় তাদের চিন্তা থেকে যায়, কেউ দেখুন ডাক্তার একটা নেজেল পলিশ বলে বোধহয় এটাকে আপনারা বলেন, এটাও দেখুন তার বন্ধ হয়ে গেছে, এরকম অনেকগুলো সমস্যা বলে। যদি ইমিডিয়েটলি বাচ্চাটাকে রাত্রে ঘুম ভালোভাবে পাড়িয়ে রাখতে চান, তাহলে তো আমাদের অনেক ওষুধ আছে। এক নম্বর ওষুধ শাম্বুকাস নায়করার কথা আমরা বলতেই পারি, বাচ্চা উঠে বসে, ঘুমোতে পারে না, সাফোকেশন শুরু হয়ে যায়। এটা আবার দেখবেন পালসিটিলার মধ্যে আমরা পাই, যখন মা বাবা বলবে ডাক্তারবাবু ঘরের মধ্যে কিন্তু তার কষ্ট, কিন্তু আমি দেখেছি এই ঠান্ডার তো আমি যখন বাচ্চাটাকে নিয়ে বাইরে, যেন বাইরে চলে আসতে চায়, বাইরে এলে সর্দিটা লাগছে ঠিকই, কিন্তু দেখবেন বাইরে এলে মেয়েটা বাচ্চাটা যেন কত সুন্দরভাবে শান্ত হয়ে পড়লো, তার কষ্টটা কমে গেল। অর্থাৎ এই যে লক্ষণের বৈচিত্র্য, মানে ওই মুহূর্তে একজন পেশেন্টের কাছ থেকে আমরা যে যে ধরনের লক্ষণগুলো পাবো, সেই কথাটুকু ভেবে আমরা যদি তার সিমটোম্যাটিক, আমি সিস্টেম্যাটিক বলছি না, সিমটোম্যাটিক মেডিসিন যদি আমরা সেই মুহূর্তে দিতে পারি, আপনি জানবেন 1 সপ্তাহ 10 দিন বা অন্তত ইমিডিয়েটলি সেই রাতটুকু বাচ্চাটা কিন্তু খুব ভালোভাবে ঘুমোতে পারবে। তারই পরে কিন্তু আপনার দায়িত্ব এসে যায় ওটাকে একটা পার্মানেন্ট একটা সলিউশন দেবার, বা সেটাকে সম্পূর্ণভাবে সারিয়ে তোলার। আপনার পেশেন্টের বাবা মা নিশ্চয়ই আপনাকে দাবি করবে, ডাক্তারবাবু ওষুধ তো আছে শুনেছি, একটু ওষুধ দেওয়া যায় না? তখনই আপনার হচ্ছে আসল জায়গার খেলা। কারণ দেখুন, আসল জায়গার খেলা কেন বললাম, তারাও কিন্তু ওই অবস্থাতে একটা ইনহেলার বা আরো কিছু সাফোকেটিক যে সকল অ্যাসোসিয়েটেড যে সকল ট্রিটমেন্ট, তারা নিশ্চয়ই সেটাকে আপনাকে দিয়েছে, তাতে এত সুরাহা হচ্ছে না। আপনিও দিয়েছেন, একটা রাতে ভালো, দুটো রাত ভালো, সপ্তাহখানেক ভালো থাকছে, কিন্তু যতক্ষণ না তার কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট অ্যাজ ওয়েল এজ তার মায়োজমেটিক ট্রিটমেন্ট হচ্ছে, আপনি কিন্তু নিশ্চিত জেনে রাখবেন সেই বাচ্চাটাকে সম্পূর্ণভাবে সুস্থের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবেন না। সে যে বাচ্চাটার কথা প্রথম বলেছিলাম, প্রথম যেদিন শুনেছিলাম আমার কেঁদে ফেলার মতো অবস্থা হয়েছিল, কিছুই জানি না বাবা, এটা কি অ্যাডিনয়েড বেড়ে গেছে, এটা কি কোথায় থাকে রে বাবা। কিন্তু যখন কায়দা করে করে জানতে শুরু করলাম, যখন রিপোর্টগুলো পড়তে শুরু করলাম, তখন বুঝেছিলাম যে হ্যাঁ, দেয়া তো যায়। আর দেখবেন একটা কথা এটাও ঠিক, যেটা আমি আগের দিন একটা ক্লাসেও অন্য একটা গ্রুপে বলেছিলাম,
যে প্রতি 5 থেকে 6 বছর অন্তর একজন চিকিৎসকের চিকিৎসার চিন্তা ভাবনা কিন্তু বদলাতে শুরু করে। আজকে আমি যে জিনিসটাকে নিয়ে ভাবছি, যে জিনিসটা নিয়ে আমি ওষুধটাকে নির্বাচন করার জন্য আমি চেষ্টা করছি, বা যেভাবে একটা মেডিসিন প্রেসক্রিপশন করেছি, সেটা কিন্তু সেদিনের জন্য কিন্তু ঠিক ছিল। ঠিক কেন জানেন? এই ক্লাসে আমি একদিন বলেছি, প্রত্যেকটা অন্ধ মানুষের ভিতরে একটা সত্য থাকে। যে মানুষটা কিছু না জেনেও জ্বরে বেলেডোনা দেয়, সে যতই ভুল হোক, সেও কিন্তু একটা সত্যের জায়গায় দাঁড়িয়ে আছে, তার কাছে কিন্তু সেটাই সত্য। যে বাচ্চা ছেলেটার একটুখানি অ্যাবডোমিনাল ডিস্টারবেন্সের জন্য, খাওয়া দাওয়ার গন্ডগোলের জন্য কেউ যদি পালসিটলা দিয়ে থাকে, সেটা কিন্তু সেদিনের জন্য সত্য। এবার আমাদের সত্য, বা ডক্টর জাহাঙ্গীর স্যারের সত্য, কি আমাদের গিরিধর বিশ্বাস স্যারের সত্য, কি আমাদের অযোধ্যা স্যারের সত্যের সাথে সেই শিশু, অর্থাৎ শিশু বলতে আমি বলতে চাইছি যে চিকিৎসকের সত্য কিন্তু এক নাও হতে পারে। কারণ আপনার চিন্তা ভাবনা, আপনার অভিজ্ঞতা সবকিছু নিয়েই কিন্তু আপনি যখন বিদগ্ধ একটা পাণ্ডিত্যের জায়গায় পৌঁছবেন, বা সমস্ত ধরনের অস্ত্র শস্ত্রকে সুনিপুণভাবে ব্যবহার করার যোগ্যতা নিয়ে যখন আপনি যুদ্ধক্ষেত্রে আসবেন, অর্থাৎ ফিল্ড অফ দ্য ট্রিটমেন্ট, তখন দেখবেন আপনার চিন্তা ভাবনা কিন্তু অনেকখানি বদলে গেছে। যখন আপনি কোনো সিমটমস পাচ্ছেন না, তখন আপনি ওই ইনস্ট্যান্ট যে সকল সিমটমগুলো পেয়েছেন তারই উপর দিয়ে অন্তত প্রাথমিকভাবে বাচ্চাটাকে রাতের ঘুমটুকু অন্তত করতে দিন। তারপর যখন সুযোগ পাবেন, তখন ফিরে আসুন সেই জায়গাটায়। কোন জায়গাটায়? একদম তীক্ষ্ণ জায়গায় বলছি। প্রথম প্রশ্নে রাখুন, জন্ম তার হয়েছিল কিভাবে? অর্থাৎ নর্মাল ডেলিভারি, না সার্জিক্যাল, অথবা ওটি করে অন্য কোনোভাবে, ফোরসেপের তো একটা ব্যাপার থাকে। তারপরে জানতে চান সময়ের আগে না পরে। ওটি যদি হলোই, তাহলে সময়ের আগে না পরে। এখান থেকে কিন্তু আপনি সূত্রপাত খুঁজে পাবেন। আরেকটু এগিয়ে যান বা পিছিয়ে যান, গর্ভাবস্থায় মায়ের কতখানি স্ট্রেস ছিল, বা সে কোন কোন রোগে ভুগেছিল, কি কি ধরনের তার ইমিউন, যে আমরা যা এখন প্রচুর ভ্যাকসিনেশন দিয়ে থাকি, সেইটা কি পরিমাণে দেয়া হয়েছিল। আরেকটু এগিয়ে যান, এই সন্তানটি আপনার প্রথম সন্তান না দ্বিতীয় সন্তান? যদি দ্বিতীয় হয়ে থাকে, প্রথম সন্তান কি এইভাবে কষ্ট পায়, নাকের ছিল? আরেকটু পিছিয়ে যান, যে তার ফ্যামিলিতে কি ধরনের অসুবিধাগুলো আছে। দেখবেন যাদের ফ্যামিলিতে তথাকথিত নেই, অর্থাৎ আমি তর্কের খাতিরে ধরে নিলাম তারা হচ্ছে শরিক মায়াজমের, দেখবেন তার বাচ্চাদের ভিতরে জাস্ট একটু সর্দি কাশি হবে, কিন্তু কখনো এই ধরনের অ্যাবনর্মাল গ্রোথ যেটা বা বেড়ে ওঠা, একটা গ্ল্যান্ড বেড়ে ওঠার ব্যাপারটা কিন্তু থাকবে না। কাদের থাকবে জানেন? যদি সেটা হাইড্রোজেনেট কনস্টিটিউশনের রোগী হয়ে থাকে, সেই বাচ্চাটা অ্যাজ ওয়েল এস তার মা বাবা অথবা তার দাদু ঠাকুমা নানা নানি, আপনি যেভাবে বলুন, সেই ফ্যামিলিতে যদি এই ধরনের হাইড্রোজেনেট কনস্টিটিউশনের ধারা থাকে, অথবা তারা যদি ট্রু সাইকোটিক মায়াজমের রোগী হয়, অর্থাৎ তাদের ভিতরে বাতের প্রবণতা বা এই ধরনের যে সকল ইনফ্লামেটরি ডিজিজগুলো এসে থাকে সেইগুলো, বা এসওএল এর ব্যাপারটা যদি থেকে থাকে, তাহলে দেখবেন তারা হচ্ছে সাইকোটিক নেচারের। আপনাকে কিন্তু চিকিৎসার মাঝখানে কিন্তু এই সাইকোটিক স্টিগমা, অর্থাৎ মাঝমেটিক ব্লকটাকে কিন্তু আপনাকে সরাতেই হবে। যদি দেখেন যে তাদের ভিতরে সর্দি কাশির প্রবণতা ছিল, টিউবারকুলোসিস, স্বীকার করতে চায় না, শুধু বলে কি হ্যাঁ শেষ বয়সে জানেন ডাক্তারবাবু, টিবি নয়, ওই একটু ওই টানের মতো একটু হতো। আপনাকে বুঝে নিতে হবে, ওই টানের মতোটা সেদিন হয়তো প্রমাণিত হয়নি, কিন্তু তার ভিতরে রয়ে গেছে কিন্তু এই টিউবারকুলার স্টেটের একটা প্রভাব, যে কুপ্রভাবটা পরবর্তী প্রজন্মের মধ্যে এসে পৌঁছেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে টিউবারকুলার ডায়াথিসিসের পেশেন্টের মধ্যে বা সেই ফ্যামিলির মধ্যে আমরা এই ধরনের অ্যাডিনয়েড গ্ল্যান্ডের ইনফ্লামেশন বা হাইপারট্রফি পাবো। সাইকোটিকের মধ্যে তো পাবোই পাবো। আরেকটা দেখুন, আমি যে ফিচারটা দেখালাম তার ম্যাক্সিমামই কি বলেছি, আমি তো খুব কি বলবো, এর সাথে দাবি করেছি, মানে যোগ্য চিন্তা ভাবনা নিয়ে আমি দাবি করেছি যে সমস্ত ক্যারেক্টার হচ্ছে একটা সিফিলিটিক পেশেন্টের। অর্থাৎ ওই বাচ্চাটার অ্যাডিনয়েড গ্ল্যান্ডের ইনফ্লামেশনটা বা এনলার্জমেন্টটা যে তার আগেই, অর্থাৎ গর্ভাবস্থাতেই যে শুরু হয়নি, তার তো কোনো প্রমাণ নেই। হয়তো এখন আমরা অনেক ধরনের প্রি নেটাল টেস্ট আমরা এখন পাই, তাতে আমরা দেখতে পাচ্ছি কি, যে একটা বাচ্চা এর মধ্যে তার কি ধরনের গ্রোথ হয়েছে, সে অ্যাকান্ডোপ্লেসিয়া হবে কিনা, তার হাত পাগুলো লম্বা হয়ে গেছে কিনা, বা তার হার্টের কোনো প্রকার কনজেনিটাল ডিফেক্ট আছে কিনা। বা আমরা এইভাবে কিন্তু আজকে প্রচুর উন্নতির জায়গা পৌঁছেছে। আমি উন্নতি বলবো, এটা বিজ্ঞানের উন্নতি।
হোমিওপ্যাথি কতটা উন্নতি করেছে সেটা পরের কথা, কিন্তু বিজ্ঞান যে উন্নতি করছে তাতে কিন্তু আপনার সন্দেহ নেই। যদি আপনি সেই সময় সেই জায়গার রিপোর্টগুলো যদি পান, তাহলে আপনি কিন্তু সেখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন যে এর সূত্রপাতটা কবে। আর আপনি তো প্রশ্ন করে জানতে পারছেন। এবার দেখুন, যে সকল ফ্যামিলিতে সুগারের প্রবণতা আছে, মা, বাবা বা তার দাদু ঠাকুরমার মাধ্যমে, নানা নানির মাধ্যমে বা পিসি জ্যাঠামা, আপনি যেভাবে মানে খুব ক্লোজ রিলেটেড যারা, তাদের মধ্যে যদি সুগারের প্রবণতা থাকে, তাহলে দেখবেন সেটা কিন্তু আমাদের এই মিশ্র মায়াজমের একটা জায়গা, যেটাকে আমরা বিভিন্ন ক্লাসে বলে এসেছি, অর্থাৎ কার্সিনোসিনের একটা চূড়ান্ত সূত্রপাত কিন্তু আমরা তার মধ্যে লক্ষ্য করি। তাহলে দেখুন, আমরা তাহলে প্রত্যেকটা মায়াজামের, 3টে মায়াজাম, শরীরকে আমি বাদ দিলাম, যেখানে আপনার শরীরকে আমি আর টানাটানি করতে চাইছি না, তাহলে দেখা যাচ্ছে সাইকোটিক এবং সিফিলিটিক এবং তাদের সংমিশ্রিত দুটো দশা, অর্থাৎ সোরার সাথে সিফিলিস মিলে টিউবারকুলার স্টেট একটা, আর এদিকে 3টেরই একটি জটিল অবস্থা নিয়ে গিয়ে যদি আমরা এই কার্সিনোসিনের মতো মেডিসিনটাকে উপযুক্ত জায়গায় ব্যবহার করতে পারি, তাহলে আমি দৃঢ়তার সাথে বলতে পারি, বা বলতে পারি কেন, আমি তো দেখেছি যে কিভাবে এই ধরনের অ্যাডিনয়েড গ্ল্যান্ডের রোগীরা ভালো থাকে, শুধু নয়, পরবর্তী ক্ষেত্রে যখন তাকে আমি টেস্ট করাতে দিচ্ছি, তাকে আমি প্রমাণ করছি দেখুন আপনার বাচ্চাটার কোনো প্রকার অসুবিধা নেই, তখন আবার তাদের প্রশ্ন থেকে যায়, ডাক্তারবাবু আবার হবে না তো? কত শান্ত, স্নিগ্ধ এবং আপনাকে চিন্তায় ফেলে দেবার মতো একটা প্রশ্ন, আবার হবে না তো? হ্যাঁ, হতে পারে। যদি বুঝতে পারি আমার মেডিসিনাল ট্রিটমেন্টটা ঠিক মতো হয়নি, আমি সাপ্রেস্ট করেছি, অথবা যদি আমি অ্যান্টিসোরিক মেডিসিন দিয়ে তার চিকিৎসাকে শেষ না করে থাকি, তাহলে কিন্তু আরেকবার হবার সম্ভাবনা রয়ে গেছে। কিন্তু ঠিক চিকিৎসা এবং প্রপার মায়াজমেটিক এবং কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের সব থেকে শেষে যদি একটা সালফারের মতো মেডিসিনকে যদি প্রয়োগ করা যায়, তাহলে আমরা দাবি করতে পারি যে এটা সম্পূর্ণভাবে সেরে গেছে। তার দুটো কারণ হচ্ছে, এক, হ্যানিম্যান বারবার বলেছেন যে অ্যান্টিসোরিক মেডিসিন দিয়ে একটা ক্রনিক চিকিৎসা শেষ করতে তার দুটো যুক্তি। প্রথম কথা হচ্ছে, তিনি প্রত্যাশা করেছিলেন যে অ্যান্টিসোরিক মেডিসিন দিয়ে চিকিৎসা করলে এই জায়গাটা আর ফিরে আসবে না। আর দ্বিতীয় যুক্তি একটা ছিল, তখনই আপনি অ্যান্টিসোরিক মেডিসিন দেবার ক্ষমতা দেখাবেন যখন পেশেন্টে অ্যান্টিসোরিক, আর যখন পেশেন্টে অ্যান্টিসোরিক আপনাকে জানতে হবে তথাকথিত বিবৃদ্ধির জায়গাগুলো তার ভিতরে আর নেই। কারণ আপনি তো কোনোদিন একটা মানুষকে সোরা মুক্ত করতে পারেন না, নো বডি ফ্রি ফ্রম সোরা, হ্যানিম্যান নিজে বলেছেন। একটা মানুষকে আপনি কিন্তু সোরামুক্ত করতে পারবেন না, কিন্তু শরীরের যদি লেটেন্ট স্টেটও যদি আপনি পৌঁছে দিতে পারেন, তাহলে অন্তত এই বাচ্চাটা এই ধরনের সমস্যা বহুল জীবন থেকে মুক্ত পাবে বা মুক্তি পাবে। এবার চলে আসুন, অ্যাগ্রাফির সম্বন্ধে বিভিন্ন বই বিভিন্ন কথা বলা আছে, তবে দেখা যাচ্ছে ডিফ অ্যান্ড ডাম, অর্থাৎ কানে শুনতে পাওয়া এবং কথা বলতে না পারার মাঝখানে যদি কোনো প্রকার সম্পর্ক না থাকে, ঠিক এইভাবেই বলা হয়েছে, তাহলে অ্যাগ্রাফিস নিউটেন্স কিন্তু একটা খুব মজার মেডিসিন। আমি প্রচুর বাচ্চার ফ্রিকুয়েন্টলি আমি কিন্তু প্রথম অবস্থায় ইউজ করি, আগে খুব করতাম, এখন কিন্তু এটা কমে গেছে। কারণ যে বললাম, বয়সের সাথে সাথে চিন্তা ভাবনাটা অনেকখানি বদলে যায়। বয়স যত বাড়ে চিকিৎসকের দেখবেন ওষুধের সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, এটা আমি বিশ্বাস করি। আগে যে ওষুধগুলো দেবার একটা প্রবণতা হতো, আমি দিয়ে ফেলতাম, বা লোভ সামলাতে পারছি না, মেডিসিনটা লেখা আছে, আমি কি প্রমাণ করবো না, আমি কি খুঁজে দেখবো না যে ওষুধটা কতটা কাজ করে। যখন এই ধরনের চিন্তা ভাবনাগুলো করেছি, তখন কিন্তু অনেক মেডিসিন এসেছে, এখন কিন্তু সেইভাবে অ্যাগ্রাফিসটার আমি দিই না। কিন্তু সে যদি ব্যারাইটার রোগী হয়, তাহলে কিন্তু আমি ব্যারাইটা কার্ভ অ্যাজ ওয়েল অ্যাজ, দেখুন এইখানে কিন্তু সফটনেস বা হার্ডনেস কিন্তু আপনি বুঝতে পারছেন না, কারণ আপনি তো সেখানটা দেখতেও পাচ্ছেন এবং স্পর্শ করতে পারছেন না। এবং মজার ব্যাপার হচ্ছে, এই রিপোর্টটা কিন্তু কোথাও রিপোর্টে আসেও না সেটা হার্ড না সফট। তো এইখানে কিন্তু আমরা ব্যারাইটা আয়োড বা ব্যারাইটা কার্ভের কথা ভাবতে পারি তখনই যদি তার এক্সটার্নাল ফিচারটা পেশেন্টার ব্যারাইটা কার্ভের মতো হয়ে থাকে। অর্থাৎ ব্যারাইটা কার্ভ সম্বন্ধে আমরা তো সবাই জানি, তার মাইলস্টোন গুলো ঠিক মতো হবে না, তার ভিতরে একটা বোকা ভাব থাকবে, সে পিছিয়ে পড়ে একটা শিশু, সবকিছু আমরা যদি পাই, তাহলে আমরা নিশ্চয়ই সেভাবে আমরা দেবো। আর্সেনিকের কথা খুব একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, কোন অর্থে দেখুন তো কি মজার ব্যাপার। আসলে হোমিওপ্যাথির রহস্যটা এখানে, আপনি যদি ওষুধ ধরে রোগে যেতে চান তাহলে কিন্তু মুশকিল, যেটা হ্যানিম্যান বারবার নিষেধ করেছেন। ওষুধ ধরে আপনি তার কনস্টিটিউশনে ফিরে যেতে চান তো, অথবা সেই সকল রোগীদের
যাদের অ্যাগ্রাভেশন অ্যামিলারেশনটা এখনো পর্যন্ত ক্ষতবিক্ষত হয়নি। আমি কেন ক্ষতবিক্ষত বললাম? দেখবেন শিশুদের মধ্যে যে সকল অ্যাগ্রাভেশন অ্যামিলারেশন গুলো পাবেন, সেটা কিন্তু একটা নিখুঁত নিখুঁত জায়গা, কারণ এখনো মেডিসিন দেশে পলিউটেড হয়নি। কিন্তু আমাদের এই বৃদ্ধ বয়সের একটা রুগী যারা দিনে 4-5টা 6টা করে ওষুধ খায়, বা কোনো একটা কিছু হয়েছে সঙ্গে সঙ্গে একটা ওষুধ খেয়ে নিয়েছে, তাদের কিন্তু এই অ্যাগ্রাভেশন অ্যামিলারেশনের সময়টা কিন্তু আপনি মেলাতে পারবেন না। লাইকোর পেশেন্ট আপনার ওই খাতা কলমেই বলবে বিকেল 4টের সময় বাড়ে। আমি বুঝতে পারি না বাংলাদেশে 4টে এবং আমাদের 4টার ভিতরে যেহেতু 30 মিনিট পার্থক্য আছে, যেটা আমি কিছুদিন আগে একটা ক্লাসে বলেছিলাম, এই জায়গাটাকে আমরা কিভাবে আহ, সমাধান করব। আমি তো বিকেল 4টায় মনে করুন অনলাইনে বসলাম একটা রুগী দেখার জন্য। আপনার পেশেন্ট বাংলাদেশে কিন্তু তখন 4:30, সে কিন্তু আধ ঘন্টা আগে যন্ত্রণা ছটপট করবে, না আমি ডাক্তার বলে আমার সামনে সে 4টার সময় ছটপট করবে। মজার ব্যাপার, এই জায়গাগুলো বুঝতে হবে। তো অ্যাগ্রাভেশন অ্যামিলারেশন যদি নিয়ে আমরা ভাবি, তাহলে কিন্তু আমরা নিখুঁতভাবে পাবো ওই শিশুদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে পাবো না। তো আর্সেনিকের অ্যাডিনয়েডের অ্যাগ্রাভেশন কিন্তু মধ্যরাত্রে বেশি হবে, কিন্তু শুরুটা হয়ে যাবে কিন্তু সন্ধ্যা থেকেই, এটা খেয়াল রাখবেন। ক্যালকিরে কার্ড বলার কিচ্ছু ব্যাপার নেই, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষ জানেন, শুধু এটা বলে রাখার জায়গা। ক্যালকিরে আয়োডোতাই, ক্যালকিরের ফ্লোরের কথা বলা হয়েছে, এই প্রত্যেকটা ওষুধ কিন্তু আমি বরিক থেকে নিয়েছি। এইবার যে জিনিসটা বরিকে নেই সেটা কিন্তু কার্সিনোসিন, কিন্তু আজকে দরকার পড়ছে, আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি যদি ফ্যামিলি হিস্ট্রিতে ওই ধরনের থাকে, প্রথম অবস্থায় থুজা কাজ করলেও থুজা কিন্তু একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়, তারপর দরকার পড়ে এই ধরনের কার্সিনোসিনের মতো মেডিসিনটাকে সিলেক্ট করার। স্যাঙ্গুনিন নাইট্রিকাম ঠিক ততই বচ্চ, আমরা উইথ পেন, যখন তার নেজাল অবস্ট্রাকশন হবে, ব্যথা হবে, যন্ত্রণা করবে, নেজাল পলিপটা তখন ফুলে যাবে। শুধু তাই নয়, হয়তো ছোট বাচ্চার নাক দিয়ে তখন রক্ত গড়ায় না, এটা ঠিক এপিস্টেক্সিস বলা যাবে না, নাক ঝাড়লে কখনো কখনো এই ধরনের সিমটমসগুলো আমরা লক্ষ্য করি। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমি টিউবারকুলিনামের কথা ভুলে গিয়েছিলাম বলে আমি লিখিনি, বা হয়তো সেই বইয়ের ওই জায়গাটাতে নেই। টিউবারকুলিনামটাকে কিন্তু আপনারা কখনো এড়িয়ে যেতে পারেন না। তো দেখা যাচ্ছে টিউবারকুলিনামের মতো মেডিসিন, এদিকে মেডোরিনাম বা থুজার মতো এবং ন্যাট্রাম সালফের মতো বিদগ্ধ 3খানা স্তম্ভ, অর্থাৎ যেটা অ্যান্টিসাইকোটিক জায়গা রোগ আছে। আর ক্যান্সারাস পরিস্থিতির জন্য বা কোনো মেডিসিনই যখন আপনি কাজ করাতে পারছেন না, তখন কার্সিনোসিন একটা ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। এই জায়গাগুলোকে যদি ঠিক নিয়ে আর একটা খেয়াল রাখবেন, যে প্রথমে আপনাকে কিন্তু ওই প্রথম রাত্রে বিড়াল মারার মতো কেসটা ঘটাতে কিছুটা ক্ষেত্রে কিন্তু হয়। কেন? কারণ আমাদের কাছে যে রুগীটা আসছে সে কিন্তু ওই 1 দিন 2 দিনের কষ্ট পাওয়া রোগী নয়, হয়তো 1 মাস 1.5 মাস স্থানীয় কোনো ডাক্তারবাবুকে দেখিয়েছেন, বা আমাকে হয়তো দেখিয়েছেন, আমি স্থানীয় ডাক্তারবাবুকে দোষ দিচ্ছি না। আমি হয়তো প্রথম অবস্থায় যখন বাচ্চাটা এসেছে অতখানি চিন্তা না করে সেই রাত্রের জন্য বা ফোন করেছে, আমি একটা সমাধান সূত্র বলে দিয়েছি। কিন্তু যখন তার প্রপার ট্রিটমেন্ট করবেন, তখন কিন্তু আপনাকে তাকে ডক্টর হ্যানিম্যানের 5 নম্বর অ্যাফোরিজম মেনে তার পুরো হিস্ট্রি নিয়ে আপনি যদি এগোতে পারেন, তবে কি কিন্তু অচিরে সেই শিশুটিকে এই ধরনের সার্জারির হাত থেকে, কষ্টদায়ক অবস্থা থেকে, হ্যানিম্যান যেটা বলছেন র্যাপিড জেন্টেল, জেন্টেল, এই যে নিরুপদ্রব ভাবে, জেন্টেল মানে হচ্ছে কষ্টহীন ভাবে একটা রুগীকে সারিয়ে তোলার যে আকাঙ্ক্ষা, বাসনা হ্যানিম্যান দেখেছিলেন। আমরা আজকে যারা তার ফলোয়ার, তারাও যদি ঠিক সেইভাবে সেই নীতি মেনে আজকে চলতে পারি, তাহলে শুধু সেই পেশেন্টটা নয়, তার মা বাবা থেকে শুরু করে আগামী প্রজন্ম যারা আসছে, তারাও যাতে এই ধরনের সমস্যার জীবন থেকে রক্ষা পেতে পারে, এইটুকু প্রত্যাশা রেখে আমি আমার আজকের ক্লাস আপাততভাবে শেষ করলাম। তো সার্জিক্যাল ডিজিজের আজকে ছিল আমার সেকেন্ড। এরকম প্রচুর সার্জিক্যাল ডিজিজ আছে, আপনারা যদি আমাকে সুযোগ দেন, আমি বিভিন্ন মেডিসিন সহ কিভাবে করা হয় বা কিভাবে করছি সেটা সম্বন্ধে আমি আপনাকে বলবো। যে মেয়েটার কথা বললাম, গত সপ্তাহে সে সম্পূর্ণ জানিয়ে যাচ্ছে, তার পড়াশোনা করতে কোনো কষ্ট নেই, উমুক নেই তুমুক নেই। নট অনলি দ্যাট, মজার ব্যাপার হচ্ছে তার পিরিয়ডের যে সকল গন্ডগোলগুলো ছিল সেটা কিন্তু ওইটির সাথে চলে গেছে। আমি বলছি না যে অ্যাডিনয়েডের ওষুধ দিয়েছি বলে পিরিয়ডটা ঠিক হয়ে গেছে, বরং আমি এটাই বলতে চেয়েছি, দ্য বিউটি অফ দ্য হোমিওপ্যাথি এটাই, যে তার যখন কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট শুরু হয়েছে, তখন কিন্তু শুধু ওইটুকু নয়, আস্তে আস্তে সমস্ত জায়গাগুলো স্বাভাবিক হয়েছে। আর সেইটা বলার জন্য কিন্তু আপনাকে চিকিৎসককে তার মা বাবাকে বোঝাতে হবে
যে আপনি যে সমস্যাটা দেখছেন সেটা একটা সমস্যা, ওর শরীরে আরো অনেক সমস্যা আছে। দেখবেন ও আস্তে আস্তে কিভাবে সুন্দর জায়গায় দাঁড়িয়ে যায়। মেয়েটা কিন্তু কনস্টিপেশনও ছিল, মেয়েটার ব্লিডিং পাইলসও ছিল, সেটা সে গোপন করতো, কিন্তু পড়াশোনা করতে পারতো না বলি তো আজকে এই সমস্যাটা। তাহলে আপনাকে চিকিৎসক হিসেবে সম্পূর্ণ একটা পেন পিকচার অফ দিস পেশেন্ট তৈরি করে আপনি যদি এগোতে পারেন, তবে কিন্তু আমাদের এই হোমিও উদ্দীপনার এই যে রাত জাগা, উদ্দীপ্ত হওয়া, তবে সেটা সফল হবে। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। স্যারেরা কিছু বলুন, জুনিয়ররা প্রশ্ন করুন, আমরা আনন্দিত থাকবো। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ স্যার। নীলকমল বর্মন স্যারের অসাধারণ একটি আলোচনা জাস্ট শেষ হলো। আজকের আলোচনা বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্লিজ হ্যান্ড রাইজ করবেন। হ্যাঁ স্যার, ডক্টর এস.এম. জাহাঙ্গীর স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? আর অতি আমার একটি উত্তম। প্রশ্ন হচ্ছে, আহ, আপনি স্যার এই ইনলার্জ এডিনয়েডের প্রথম দিকে একটি কথা বলছিলেন যে মায়োজমের যে বিষয়টি সিফিলিটিক মেবি, আমার যতটুকু মানে যদিও আমি একটু বাইরে ছিলাম, আহ, আমরা তো যতটুকু জানি যে গ্রোথ কি আমরা সাইকোটিক মায়োজমের মধ্যে ফেলি। আসলে এই জায়গাটি স্যার যদি একটু বুঝিয়ে বলতেন। খুব ইন্টারেস্টিং এবং ইন্টেলেকচুয়াল প্রশ্ন। ধন্যবাদ দাদা আপনাকে, কারণ আমি চেয়েছিলাম এই প্রশ্নটাই হোক। আমরা যেটা জানি সেটাই কি শেষ জানা? আপনি যেটা জানেন সেটা আপনার বয়সে আপনার জন্য শেষ হতে পারে, আমি যেটা জানি আমার জন্য কিন্তু শেষ নাও হতে পারে। কথাটা দেখুন, প্রথমে গ্রোথ সুন্দরভাবে, আমি কিন্তু ইচ্ছা করে এই জায়গাটা আমি তুলে গেছি, আমি দেখাচ্ছি গ্রোথের জায়গা, বলছি অ্যাডিনয়েডের জায়গা, কিন্তু গোটাটা আমি বলে চলে গেলাম একটা সিফিলিটিক ক্যারেক্টারের মধ্যে। এবার ফিরে আসুন, এই যে আপনার এএসডি, অ্যাট্রিওসেপ্টাম ডিফেক্ট, হার্টে যেটা ফুটো হয়ে যায়, সেখানে হয়তো গ্রোথ হয় না, একটা কিন্তু অ্যাবনর্মাল জায়গা কিন্তু দাঁড়িয়ে যায়। এই জায়গাটা তো আমি লেকচারের মাঝামাঝি জায়গায় বলেছিলাম, যদি সম্ভব হয়, একথা বলেছিলাম, প্রিনেটাল যে সকল ডায়াগনোসিসগুলো করা হয়, একটা বাচ্চা কতটা সুস্থ আছে, তার ইনার মানে বডিটা, অর্থাৎ একটা ভ্রূণ ঠিকভাবে বৃদ্ধি হচ্ছে কি না, আজকে যে জায়গায় আমাদের বিজ্ঞান পৌঁছেছে তার প্রত্যেকটা জায়গা, এবং সেই যে বিকলাঙ্গ হয়ে জন্মাবে সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে অ্যাডিনয়েডের জায়গাটা নিশ্চয়ই আমরা বুঝতে পারি। আর জন্মের সাথে সাথে যে রোগগুলো তার আগেই প্রভাব বিস্তার করে, যে ডিস্ট্রাকশনটাকে নিয়ে আসে, ডিস্ট্রাকশন মানে কিন্তু রোগা হয়ে যে অবক্ষয় নয়, কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ সিফিলিটিক মায়াজমের অন্তর্গত। আগের একটা ক্লাসে বলেছিলাম, আঙুল একটা না থাকা, একটা অতিরিক্ত আঙুল থাকা, প্রত্যেকটাতে হচ্ছে সিফিলিটিক ক্যারেক্টার। তাহলে খুব চিন্তা করে দেখুন তো, এইটাকে কেন আপনি সিফিলিটিক বলতে পারবেন না? কারণ ম্যানিফেস্টেশনটা কিন্তু হয়েছে, দেখুন আবার ছবিটা দেখুন, প্রত্যেকটা সিফিলিটিকের। কেন ওই বদ্ধমূল, মানে আপনিও কেন সাইকোটিকের মতো বদ্ধমূল ধারণায় বসে আছেন যে একটা গ্রোথ পেলেই আমি সেটাকে সাইকোটিক বলবো? সিফিলিটিকের ভিতরে গ্রোথ আছে। উদাহরণ যেদিকে আমি বলছি, মনে করুন একটা ইচিং, যখন প্রচন্ড পরিমাণে, ইচিং বলবো না, মনে করুন একটা কি বলবো, একটা স্কিন ট্রাভেলস, যখন প্রচন্ড চুলকানি, আমরা কি বললাম, শরিক নেচার। যখন চুলকানি নেই কিন্তু কতগুলো গ্রোথ দেখা দিয়েছে, আঁচিল দেখা দিয়েছে, সেটা তো একটা স্কিন ট্রাভেলস, সেটা কেন আমরা বললাম কি সাইকোটিক। তাহলে কি প্রকাশিত চরিত্রের সাথে সাথে আমাদের লক্ষণ মানে আমাদের মাঝম বদলে গেল। এইবার সেই জায়গাটা যদি একটা আলসার হয়ে যায়, সেখান থেকে শুধু যদি কোনো প্রকার চুলকানি নেই, কোনো ব্যথা নেই, জ্বালা যন্ত্রণা নেই, শুধু ডিসচার্জ হয়ে যাচ্ছে, আপনার কিন্তু সেটাকে তখন মানে সিফিলিটিক বলতে পারি। ঠিক এইভাবে দেখবেন স্যার, প্রত্যেকটা রোগের মধ্যে কিন্তু তিনটে মায়াজম সুবিন্যস্ত ভাবে দাঁড়িয়ে থাকে। যে প্রাধান্য দেখাতে পারে, যার লক্ষণগুলো বিকশিত হয়, আমরাই তাকে সেই মায়াজমের অন্তর্গত রোগী বলে মনে করি। এবার দেখুন, বিশাল টিউমার গোটা মাথা জুড়ে, একদম সাইকোটিক, তার একটা ঘা হয়েছে, সেখান থেকে কখনই চুলকায় না, ব্রাউন স্পট হয়ে যাচ্ছে, কখনই চুলকায় না, শুধু রস পড়ে। তাহলে কি আপনি কি বলবেন, ওই পায়ের ওই জায়গাটা সিফিলিক, মানুষটা মুখ আর সে খুব হাসি খুশিতে থাকে, তার মনটা কি শরিক? আসলে ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা বডির ভিতরেই সবকটা মায়াজম তিনটে, তাই তিনটেই মায়াজমে সমানভাবে থাকে না, থাকে
কম বেশি ভাবে যে প্রাধান্য দেখাতে পারে, যার লক্ষণগুলো প্রকট হয়ে ওঠে, আমরা সেইটাকে সেই অ্যান্টিম্যাজমেটিক মেডিসিনকে মানে কি বলবো অবস্টাকেলটাকে দূর করে আমরা পরের স্তরে ঢোকার মতো আমরা চেষ্টা করি। সেই হিসেবে বলতে পারি বা আমি যেটাই দাবি করেছি যে জিনিসটা গ্রোথ বলে আপনি যেটা সাইকোটিক বলছেন, হ্যাঁ আংশিক সাইকোটিক, কিন্তু তার ম্যানিফেস্টেশন যেটা হচ্ছে সেটা কিন্তু সিফিলিটিক। কেন দেখুন দুটো জায়গা রয়ে গেছে, কিন্তু এখানে খুব বোঝার জায়গা আছে। পুরোটাই কিন্তু ওইভাবে এড়িয়ে গেলে চলবে না, আমাদেরকেও বোঝাতে হবে, আপনাদেরকেও বুঝতে হবে। যতগুলো লক্ষণ এখানে আছে, বাইরে যতগুলো বলেছি রোগ দেখতে পাচ্ছেন, সব কিন্তু সিফিলিটিকের, নো ডাউট। কিন্তু পেশেন্টকে যখন আরেকটু জিজ্ঞাসা করতে যাবেন, দেখবেন ওই ফ্যামিলিতে ম্যাক্সিমাম সাইকোটিকের নেচার দেবে। তাহলে সাইকোটিকের ম্যানিফেস্টেশনের উপরে আপনার সিফিলিটিকের একটা কাজ, মানে আমরা সে শাড়ির কথা বলি না, একটা কাপড় বা শাড়ি, মানে একটা জমির উপরে আর একটা কারু কি বলবো যে নকশা গাঁথা, সাইকোটিক মায়াজমের উপরে সিফিলিটিক মায়াজমের একটা চিত্রকলা। এগুলো কিন্তু আমরা যদি ঠিক ঠিকভাবে উপলব্ধি করতে পারি, গোয়ার্তুমি না করে, তাহলে দেখবেন অনেক রহস্য সমাধান কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। নমস্কার জাহাঙ্গীর স্যার। জি স্যার, আপনাকে থ্যাঙ্কস এত সুন্দরভাবে বিষয়টাকে মানে ডিফার করে দেওয়ার জন্য কৃতজ্ঞ স্যার। আমরা এখন চলে যাব ডক্টর অজয় দাস সাহেবের কাছে। স্যার, আজকের আলোচনা বিষয়ে আপনার কাছে কিছু শুনতে চাই। নমস্কার। আজকে নীলকুমার স্যার যে উপস্থাপনা করেছেন অনবদ্য, আমাদের প্রত্যেকেই যারা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছি বা নতুন যারা প্র্যাকটিস করছে তাদের কাছে এই ধরনের রুগী আমরা প্রায়শই পেয়ে থাকি। এর যে বিচক্ষণতার সাথে যদি আমরা দেখি, আমাদের বিচক্ষণতা বেশি ঘাটতে হয় না, কারণ এই ধরনের পেশেন্টগুলো না বেশিরভাগ সময় দেখা যায় যে অন্য প্যাথি হয়ে তারপরে আমাদের কাছে আসে, যেটা বারবার উনি বলেছেন। তারপরে ডিজিজ ডায়াগনোসিসটা করেই আমাদের কাছে আসে, ডায়াগনোসিস নিয়ে আমাদেরকে কিন্তু অতটা ভাবতে হয় না বেশিরভাগ ক্ষেত্রে। এবারে আর ছাড়াও যদি কোনো পেশেন্ট আমাদের কাছে আসে, তার ফিজিক্যাল স্ট্রাকচার দেখে আমাদের কিছু কিছু প্রশ্ন মনের মধ্যে জেগে ওঠা উচিত। কেন এই ধরনের ফিজিক্যাল স্ট্রাকচার হয়েছে, তার মুখমণ্ডলটা তার কেন এই ধরনের, স্লান্টেন আইস, গ্রুপ অফ টিথগুলো এইরকমভাবে টুকরো টুকরো হয়ে আছে, তার ন্যাজাল বোনটা এইরকম, তার নস্ট্রিলগুলো এই ধরনের, তার যখন তাকে আমরা বলছি বাবা জিভটা দেখাও, তখন শুধু জিভ দেখতে গিয়ে শুধু জিভ দেখলে হবে না, আমাদের দৃষ্টিকোণটা শুধু জিভের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের প্যালেটটাকেও দেখতে হবে। তার যে সিমটমগুলো সে দিচ্ছে, তার বাবা মা যেগুলো বলছে, সেগুলোকে যদি আমরা ভালো করে একটু নিজেদের মধ্যে নিয়ে তার পর্যালোচনা করি, তাহলে কিন্তু আমাদের ডায়াগনোসিসের জায়গাটা চলে আসে। এবং তার লাইফ লাইন মানে তার জন্ম হওয়ার পর থেকে নয়, লাইফ লাইন মানে একদম তার যখন ফিটাস অবস্থায় সে থাকছে তখন থেকে যদি আমরা হিসাব করি, অর্থাৎ ফিটাস অবস্থা তো সে কিছু বলতে পারবে না, তাহলে তার বাবা মার কাছে জানতে হবে, যেটা বললেন স্যার বারবার, যেটা পাস্ট হিস্ট্রি এবং তার মায়ের যে যখন সে গর্ভবতী ছিলেন তখন তার হিস্ট্রি, এই সমস্ত কিছু যদি আমরা লিখে থাকি, দেখা যায় যে এই ধরনের মায়াজমেটিক কন্ডিশনগুলো যেটা এক্ষুনি আলোচনা করলেন, সেগুলোতে কিন্তু আমাদের একটা ছবি পরিষ্কার হয়ে বেরিয়ে আসে। সত্যি একটা অনবদ্য ক্লাস। এবং যে মেডিসিনগুলো উনি বলেছিলেন, এটা একদম সত্যি কথা। আমার আজকে বারবার মনে করছিল, মেডিসিন মধ্যে 1 নম্বরে রেখেছেন উনি অ্যাগ্রাফিসকে। অ্যাগ্রাফিস আমি অনেক পেশেন্টকে প্রথম যখন জীবনে শুরু করেছি, তখন আমি এই অ্যাগ্রাফিস ওষুধটা কিন্তু অনেক ইউজ করেছি। আমার কাছে এরকম একটা পেশেন্ট এসেছিল দুবাই থেকে, বাঙালি, দুবাইতে চাকরি করে, তিনি দিল্লিতে দেখাতেন, দিল্লিতে কোনো জায়গা দেখিয়েছে, তারপর সেখান থেকে নিয়ে এসেছিল আমার কাছে। আমি তখন তাকে দেখেছিলাম, তাকেও বলেছিল অপারেশন করতে হবে, অপারেশন না করে যাতে করা যায় সেগুলো নিয়ে এসেছিল। তখন আমার এক চিকিৎসা জীবন শুরু হয়েছে, আমি তাকে প্রথমে অ্যাগ্রাফিস দিয়েছিলাম। পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে এখন আমাদের কাছে যখন আসে, যে মেডিসিনগুলো কিন্তু খুব লিমিটেড মেডিসিন মধ্যে আমরা পেয়ে যেতে পারি,
আমরা যদি একটুখানি এই যে কটা মেডিসিনগুলো দেখিয়েছেন সেই কটা মেডিসিনের মধ্যেই কিন্তু আমরা পেয়ে যেতে পারি। সাইকোটিক অ্যান্ড সিপিলিটিক মেডিসিনগুলোর সঙ্গে মিক্সড হয়ে আছে। সাইকোসিপিলিটিক সিঙ্গেল মায়াজম নিয়ে আসে না। আয়োডিয়াম যুক্ত যে সমস্ত মেডিসিনগুলো আছে, আয়োড যুক্ত যে মেডিসিনগুলো আছে, সেগুলোর দিকে আমাদের একটু নজর দেওয়া ভীষণ প্রয়োজন হয়ে পড়ে। এই সমস্ত পেশেন্ট এগুলো একটা জিনিস দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রেই একটু বোকা টাইপের আসে। তাদের প্রতি যেন একটা চালাক চতুরতা নেই, তার পিছনে কিন্তু কাজ করে কি তাকে নিজে একটা ইনফিনিটি কমপ্লেক্সে সে ভুগতে থাকে। ছোটবেলা থেকেই সে একটা ইনফিনিটি কমপ্লেক্সে ভুগতে থাকে। আর 4টে বাচ্চার মতো সে তো নয়। আর 4টে বাচ্চা দেখে ওকে বলে, এই তোর নাক দিয়ে সর্দি বেরোচ্ছে, এই সে ইনফিনিটি কমপ্লেক্সের মধ্যে ভুগতে থাকে। তার চোখটা ভালো না, অন্যের চোখগুলো ভালো, তার মুখের দামগুলো সে লোকের সাথে দেখাতে পারে না, তার মুখটা যেন কেমন, এই ইনফিনিটি কমপ্লেক্সগুলো তার মধ্যে কাজ করতে থাকে। তখনই কিন্তু আমাদের এই লিমিটেড একদম বড়াইটা আর ক্যালকেরিয়া এইগুলো খুব ভীষণভাবে আমাদেরকে ইন্ডিকেট করতে থাকে। আয়োডিয়াম যুক্ত কারণ কেন বললাম, এই যে অ্যাডেনয়েড গ্ল্যান্ডটা আমাদের যেমন থাইরয়েড গ্ল্যান্ডের উপর যেমন কাজ করে আয়োডিন, তেমনি অ্যাডেনয়েডসের উপর কিন্তু আয়োডিন যুক্ত মেডিসিন ভীষণ ভালোভাবে কাজ করে। এই জায়গাটা থেকে তারপরে তার মধ্যে যে বললেন যে কার্সিনোসিন, পূজা, এই মেডিসিনগুলো এবারেই বলা হচ্ছে এই মেডিসিনের বাইরে কি অন্য মেডিসিন যেতে পারে না? অবশ্যই যেতে পারে, অবশ্যই যেতে পারে। এই মেডিসিনগুলো আমাদেরকে আমরা যেগুলি নিয়ে একটা শর্ট করার চেষ্টা করি, এই শর্ট মেডিসিনগুলোর মধ্যে দেখলাম যে এর মধ্যে তার কোনো ক্যারেক্টারই আমরা পাচ্ছি না, তাহলে কি আমরা অন্য মেডিসিনের কথা চিন্তা করে অবশ্যই করবো। হোমিওপ্যাথিক্যালি এই চিন্তাটা দিয়েই কিন্তু আমরা কিওর করতে পারবো। শুভ ধন্যবাদ স্যারকে, আজকে এক অসাধারণ আলোচনা করলেন। এবং মায়োজেন্টিক সাইটটা কিন্তু আমাদের প্রতি অবশ্যই রাখতে হবে। এই পেশেন্টগুলো জন্ম হয়েছে, সে কিন্তু নিজে কোনো রকম অপরাধী নয়, তার এই স্ট্রাকচার যেন সে দায়ী নয়, এই প্রশ্নটা একটু নিজের মধ্যে রাখবে। এই ধরনের কোনো যদি চেহারা নিয়ে কেউ আসে তাহলে কি কি জন্ম হওয়ার পরে কোনো অপরাধ করেছে? তাহলে এর জন্য দায়ী কে? তার পূর্বপুরুষ কারা? সেই পূর্বপুরুষদের কাছ থেকে যদি ইতিহাস নিতে থাকি তাহলে কিন্তু পেশেন্টগুলো ট্রিটমেন্ট করতে আমাদের খুব অসুবিধা। আমরা এই পেশেন্টের যে বর্তমান চরিত্র যেগুলো সেগুলো সে দেবে, সেগুলোর জন্য দায়ী কিন্তু তার পূর্বপুরুষরা। তাই পূর্বপুরুষের ইতিহাসটা আমাদের এখানে ভীষণভাবে জরুরি। যাই পূর্বপুরুষের ইতিহাসগুলো ভিত্তি করে যদি আমরা কোনো মেডিসিন সিলেকশনের দিকে যাই তাহলে মনে হয় আমরা খুব সাকসেস হব। এই কথাটা স্যার বারবার উল্লেখ করেছেন। আমরা সার্জিক্যাল ডিজিজকে মেডিসিন না দিয়ে এই সার্জারি না করে মেডিসিন দিয়ে ঠিক করতে পারি, এটা হোমিওপ্যাথির একটা সবচেয়ে বড় জায়গা। এই কমপ্লিকেটেড জায়গাগুলোকে এলোপ্যাথিরা কখনোই উইদাউট সার্জারি তারা ঠিক করতে পারে না, আমরা যেটা পারি। এবং সেই দিকটাই কিন্তু আজকে উনি নির্দেশনা দিয়ে গেলেন। এছাড়া প্রচুর সার্জিক্যাল কেস আছে যেগুলো আমরা মেডিসিন দিয়ে ঠিক করি, আবার কিছু সার্জিক্যাল কেস আছে সেগুলো আমরা শুধু প্যালিয়েট করতে পারি না, সেগুলোকে কিওর করতে পারি না। সেটা যদিও যেদিন যেমন আলোচনা হবে সেগুলো ঠিক হতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যারকে এবং সবাইকে আবার অনেক অর্থের শুভেচ্ছা। কথা বলে শেষ করছি। ধন্যবাদ স্যার। আর কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করুন। এর মাঝে আমরা ডেকে নেব। হ্যাঁ, ডক্টর প্রশান্ত কুমার রায় স্যার। আপনাকে প্রণাম। আর আজকে যে টপিকটা বলেছেন মানে খুব ভ্যালুয়েবল। আর আমার কিছু আপনার কাছে প্রশ্ন ছিল। আপনার কথার সঙ্গে একসঙ্গে মত, কিন্তু ওই অ্যাগ্রাফিসটা দিতে না বলছেন, এটা আবার কেমন কেমন আমার কাছে লাগলো। কারণ আমার দিতে না বলছি না, না 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 আমি সেটা বলছি না, আমি এমনি একটু আপনার মতনই মজা করে বলছি যে জুনিয়র দাম এখন কম দিই।
হ্যাঁ, জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রে এইটা বা এই যে অ্যাডিনয়েডের যা সিমটমস গুলো আছে মানে বর্তমান থাকে, প্রায় অনেকাংশে কিন্তু মিল থাকে। এই জন্য প্রাথমিক স্টেজে কিন্তু স্যার প্রাথমিক এই ওষুধ দিয়ে মনে হয় কমপ্লিট করা অনেক ক্ষেত্রেই সম্ভব। যেমন অ্যাডিনয়েড তো এক ধরনের হচ্ছে আমার ফ্যারিঞ্জিয়াল টনসিল। আমরা তো জানি যে টনসিল মানে ইট ইজ আ লিম্ফয়েড টিস্যু। ন্যাচারালি দ্য এনলার্জমেন্ট অফ দি লিম্ফয়েড টিস্যু উপরে মেডিসিন গুলো আপনি যেগুলো বলেছেন সেগুলো প্রায় সর্বাঙ্গীন ভাবে সত্য। আমরা যদি অ্যালেন্স দেখি যে থুজার মধ্যেও আছে, ইট ইজ আ লিম্ফেটিক, এবং বেলেডোনার মধ্যেও আছে, বা ব্যারাইটা কার্ভের মতন ওই কাছাকাছি অনেক আছে। তাছাড়াও এই যে অ্যাডিনয়েডের মধ্যে ন্যাজাল অবস্ট্রাকশন তো থাকেই, তার সঙ্গে ন্যাজাল ডিসচার্জ থাকে, কানের ওটাইটিস মিডিয়া থাকে, বা এই যে যত ডিসচার্জ বা হাই প্যালেট আছে এগুলি কিন্তু মেইনলি স্যার মোটামুটি আমি যতটুকু জানি যে সবই হচ্ছে সিফিলিটিক ম্যানিফেস্টেশন, অর্থাৎ সাইকোটিকের উপরে। সাইকোটিক যদি রুটও থাকে, কিন্তু বর্তমান সময় কিন্তু হচ্ছে সিফিলিটিকের প্রাধান্য কিন্তু সর্বাধিক থাকে, সেটা আপনি সর্বাঙ্গীন ভাবে কিন্তু বলে গেছেন। তাহলে এই জিনিসগুলো অ্যাঙ্গেল গুলো খুব ভালো লাগলো। এবং এই টাইপের আমি যেটা বলতেছিলাম যে আমার মনে হয় যে লিম্ফেটিক গ্ল্যান্ড এনলার্জমেন্ট এই টাইপের ওষুধগুলো সার্চ করলে মনে হয় তো স্যার মনে হয় ভালো হবে। আপনার কি মত? হ্যাঁ, আমি আপনার সাথে একদম সহমত, এতটুকুনো আপত্তি নেই আমার। নিশ্চয়ই সেভাবে তো করতে হবে। এমন অনেক ওষুধ আছে যেটা আমি হয়তো বলিনি বা আমি হয়তো জানি না, সেটা যদি জুনিয়ররা খুঁজে পান লক্ষণ ভিত্তিক ভাবে যুক্তি সাপেক্ষে, বোকার মতো নয়, তাহলে নিশ্চয়ই তারা ইউজ করবেন। উন্নতি হলে আর আমাদের সেটা ওইটা জানাবেন। আপনার খুবই ভালো লাগলো, এই যে অবজারভেশনটাও কিন্তু খুব মানে দরকার। যেমন আমরা যেমন হচ্ছে রেনাল ফেসিস দেখি, এই যে অ্যাডিনয়েড ফেসিস মানে ফেসিস মুখটা যে অ্যাডিনয়েডের জন্য, এইটা যদি একবার চোখের মধ্যে কোনো স্টুডেন্ট যদি দেখতে পায় সে আর জীবনেও ভুলবেন। আপনি যেটা বললেন সত্যি তো তাই। অবজারভেশন করাটাও কিন্তু স্যার খুব ইম্পর্টেন্ট। অনেক পেশেন্ট দেখা যায় আমরা গরিব পেশেন্টের একটা এক্স-রে দিলে তার ব্যয়ভার বহন করতে পারে না, কিন্তু আমরা যদি ফেসটা যদি লুক করতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু অনেকটা প্রাথমিক স্টেজে অনেকটা মানে প্রফেশনাল ডায়াগনোসিসের ক্ষেত্রে সম্ভব হয়। আর মেডিসিন সিলেকশন ক্ষেত্রে ওই যে বললাম যে ফ্যারিঞ্জিয়াল টনসিল যেহেতু লিম্ফয়েড টিস্যু, ওই টাইপের একটু ভাবলে আমার মনে হয় ট্রিটমেন্টটা একটু খুব ক্লোজে মানে একটু তাড়াতাড়ি করা যায়। তারপরে তো অবশ্যই। যখন একটা পোর্শন আটকে যাব তারপরে তো আমার অ্যান্টি মায়াজমেটিক বা কনস্টিটিউশনাল তো ঢুকবোই। নিশ্চয়ই নিশ্চয়ই আপনার সাথে আমি সম্পূর্ণ সহমত। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, ধন্যবাদ স্যার। আমরা এখন ডেকে নেব ডক্টর গিরিধর বিশ্বাস স্যার। ধন্যবাদ নীলকমল স্যারকে, অনেক ধন্যবাদ। অনেক খাটাখাটনি করে ক্লাসটা তৈরি করেছেন এবং আশার আলো আমাদেরকে দেখিয়েছেন যে আমরা অনেক সার্জিক্যাল কেসগুলোকে আমরা হোমিওপ্যাথি স্ক্যালপেল দিয়ে ঠিক করে ফেলতে পারি। ধন্যবাদ স্যার। আব্দুল হামিদ রিপন স্যার, আজকের ক্লাস বিষয়ে আপনার কাছে কিছু শুনতে চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হোমিও উদ্দীপনার সঞ্চালক তন্ময় স্যারকে। ক্লাসটি অসাধারণ লেগেছে, অসাধারণ, অনেক সুন্দর। প্রথমে স্যার যেইভাবে শুরু করেছিলেন, মানে ডিজিজটার নাম স্যার দিলেন না, বেশ কিছু মানে লক্ষণ আমাদের দিয়ে তার ইন্ট্রোডিউসিংটা করিয়েছেন আগে ওষুধ রোগটাকে বোঝার জন্যে। সত্যি অসাধারণ এবং ভালো লেগেছে। স্যারের আলোচনা তো বরাবরই শ্রুতিমধুর, খুব সুন্দর। আর সেই দিকটা না গিয়ে বলবো যে সব মিলিয়ে স্যার আমার অনেক বিষয় মানে আমি আজকে জানলাম, শিখলাম। ধন্যবাদ স্যার। এবং হোমিও উদ্দীপনা আর এত সুন্দর আয়োজনের জন্য হোমিও উদ্দীপনার কর্তৃপক্ষদেরকেও এই জন্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই প্রশান্ত স্যারের মানে অনেক মানে সংবেদন, অজয় স্যারের এবং গিরিধর স্যারের মূল্যবান বক্তব্যের জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আজকে আলোচক স্যারকে। ধন্যবাদ যারা আজকে প্রবীণ চিকিৎসক তথা শিক্ষক আজকে মতামত জ্ঞাপন করলেন। এছাড়া যারা আজকে ক্লাসে উপস্থিত ছিলেন এবং আমাদের বিভিন্ন সময় মেসেজ বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।